স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব মালয়েশিয়ার সফর ও প্রাপ্তি এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং আমার বাম পাশে রয়েছেন নাফিসা দৌলা, কূটনৈতিক সাংবাদিক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করে দিতে চাই। প্রথমে মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। শুনতে চাই আপনার বক্তব্য যে এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে একমত হয়েছেন দুই দেশের সরকার প্রধান, এবং শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে অভিবাসন ব্যয় কমানোরও বিষয়েও প্রস্তাব করা হয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা জানতে চাই যে আসলে মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কারণ কি, আপনি কি ব্যাখ্যা করবেন? জি, মানে এই প্রশ্নটা যখন আপনি করছেন তখন আমি ধরে নিচ্ছি যে জনমনেও এই ধরনের একটা প্রশ্ন আছে, এবং এই প্রশ্নটা কেন আসলো যদি সেটা দেখতে যাই তাহলে দেখব যে বাংলাদেশের দীর্ঘদিন থেকে ভারতের সঙ্গে একটা উষ্ণতা ছিল সম্পর্কের। সেই জন্য স্বাভাবিকভাবেই তখন মানুষের মনে ধারণা হতো যে নতুন সরকার প্রধান দায়িত্ব নেওয়ার পরে হয়তো বা ভারতেই তার প্রথম সফরটা করবেন। এখন দুদেশের সরকার প্রধানের যখন বৈঠক হয় তখন সেই বৈঠকে অনেকগুলো বিষয় আলোচিত হয়। আমার কাছে মনে হয়েছে যে এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন আছে, এটা সত্য, এবং এই টানাপোড়েন থাকার কারণে অনেকগুলি ইস্যুতে হয়তো প্রাথমিক আলাপ আলোচনাটা হয়নি। তো প্রাথমিক আলাপ আলোচনা না হওয়ার কারণে সরকার প্রধানরা যখন বৈঠক করবেন তখন হয়তো কোনো ইস্যুতে ওই আলাপ আলোচনা ম্যাচিওর্ড হবে না। তো সেই কারণে হয়তো বা ভিন্ন কোনো গন্তব্য সরকারের জন্য বিবেচিত হয়েছিল। যদি এমন হতো যে এটা সেপ্টেম্বর মাস বা কাছাকাছি সময়, তাহলে হয়তো ওই যে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাওয়া উপলক্ষে হয়তো দেখা যেত যে নিউ ইয়র্কে যাচ্ছেন সরকার প্রধান। তো সেটা না হয়ে ভারত যখনও হচ্ছে না, তখন অন্যান্য যে সমস্ত সম্ভাব্য দেশ হতে পারে তার মধ্যে অবশ্যই, যেহেতু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকখানি ঘনিষ্ঠ এবং গভীর, চীন একটা দেশ হতে পারত। আমার কাছে মনে হয়েছে যাতে কোনো রকম ভুল বার্তা কারো কাছে না আসে, সেজন্য চীন যাওয়ার আগে এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্মার্ট মুভ করেছে যে একটা কুশন হিসেবে তারা মালয়েশিয়াকে বেছে নিয়েছে। এটা কি অনেকটা এরকম যে মালয়েশিয়া তো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেটাও কি একটা কারণ বলে মনে করেন আপনি? না, মালয়েশিয়ার সঙ্গেও তো আমাদের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। হ্যাঁ, কিন্তু মালয়েশিয়াতে আপনার 1 বছর না 10 মাস আগে আমাদের সরকার প্রধান সফর করে এসেছেন। এখন একটা সফর করে আসার পরে ভিন্ন আরেকটা সফরের জন্য বা দ্বিতীয় আরেকটা সফরের আগে ওই সময়টুকুর মধ্যে কিছু ডেভেলপমেন্ট হতে হয়। ডেভেলপমেন্ট না হলে পুনরায় আবার একজন সরকার প্রধান যাবেন এবং গিয়ে কোনো সাবস্টেন্টিভ বিষয়ে যদি আলাপ আলোচনা করতে না পারেন তাহলে এটা ফলদয় হয় না। এবং এইখানেও কিন্তু আমরা যে জয়েন্ট কমিউনিকে যেটা দেখলাম, যে স্টেটমেন্ট যেটা ঘোষিত হয়েছে, সেখানেও অনেকগুলি আপনার কথার ফুলঝুরি আছে, কিন্তু দেখা যাবে যে সাবস্টেন্টিভ অংশ রিলেটিভলি কম। এখন মালয়েশিয়া না হয়ে জাপান হতে পারত, সৌদি আরব হতে পারত, অন্য যে কোনো দেশ হতে পারত যে সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে। কিন্তু আমি মনে করি মালয়েশিয়াতে হওয়াতে যে বিষয়গুলো আলোচিত হয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধানের সফরের সময়, সেই বিষয়গুলিতে এখন নতুন করে একটা গতিশীলতা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ মাহফুজুর রহমান আপনার বক্তব্যের জন্য। আমি নাফিসা দৌলা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি দীর্ঘদিন ধরে কূটনৈতিক সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং যেটি স্যার বলছিলেন যে বিভিন্ন দেশে সফর করা নিয়েও কিন্তু আলাপ আলোচনায় ছিল, সেটা আপনিও খুব ভালো মতো জানেন। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন যে মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে কেন বেছে নিলেন তারেক রহমানের সরকার? তার আগে যদি বলি 2026-এর 12ই ফেব্রুয়ারি বর্তমান সরকার গঠনের পর 4 মাসের পর কিন্তু সরকার প্রধান এটি তার প্রথম বিদেশ সফর। এর আগে কিন্তু আমরা নানাভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি দেখি যে গতিবিধি দেখছিলাম যে সরকার প্রধান, আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তার জাতিসংঘের 81তম সভাপতি হিসেবে নির্বাচনের জন্য বেশ কয়েকটি দেশে সফর করেছেন। তো বারবার প্রশ্ন উঠছিল যে সরকার প্রধান কখন মানে কোন দেশে সফর করবেন এবং কবে সেটি শুরু হবে। তো নানামুখী আলোচনা হচ্ছিল, আমরা জানতে পারছিলাম যে প্রথম তার সফর হয়তো বা চীন হতে পারে। তার আগে যেটি বলছিলেন মাহফুজ স্যার যে কুশন হিসেবে আরেকটি দেশের ব্যবহারের একটা বিষয়, তো সৌদি আরবের কথা হচ্ছিল যে তিনি সরকার প্রধান তারেক রহমান, আপনি জানেন যে তিনি যখন লন্ডনে ছিলেন সেখান থেকেও তিনি ওমরা করতে গিয়েছিলেন। তো ওমরা করার একটি বিষয় ছিল, কিন্তু যেহেতু ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই
টানাপোড়েন, সেখানে কিন্তু বিভিন্ন আরব দেশের যেই মার্কিন ঘাঁটিগুলো আছে সেখানে হামলা হচ্ছিল, সেই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আমরা তখন নিজেরাই আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই লিস্টের থেকে, সফরের লিস্ট থেকে সৌদি আরবের নামটি আস্তে আস্তে সরে যাচ্ছে বা ধূসর হয়ে যাচ্ছে। তারপরে এসছে ভুটান, মানে যেহেতু চীনে যাবেনি একটি, আমরা যদি দেখি যে চিঠিপত্র হচ্ছিল চীনে যাবেনি, সেই ধরনের একটি এনশিওরিটিও আমরা পাচ্ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা থেকে। তো তার আগে ভুটানে যাবার কথাও হচ্ছিল, সেটি সেইভাবে তৈরি হচ্ছিল না। তারপরে মালয়েশিয়ার সাথে আমন্ত্রণ এবং সেই হিসেবে তার মালয়েশিয়া সফর বলা চলে। এবং আপনি যদি দেখেন মালয়েশিয়া সফরের ব্যাপ্তিটা, 21 তারিখে তিনি গিয়েছেন, আজকে কিন্তু সন্ধ্যার মধ্যে তিনি চীনের দালিয়ানে চলে যাচ্ছেন। তো খুব অল্প সময় এবং যৌথ বিবৃতি, আমরা ঢাকা কুয়ালালামপুরের যৌথ বিবৃতিতে 33টি পয়েন্ট আছে, যেটি স্যার বলছিলেন যে সবগুলোই কিন্তু কথার ঝুড়ি। যদি দেখেন প্রাপ্তির ক্ষেত্রে দুটো প্রোটোকল সই হয়েছে, সেইভাবেও কিন্তু স্পেসিফিক না। সরকার প্রধান যখন কোনো দেশে সফরে যাবেন, আপনি যেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন প্রাপ্তিটাই আসলে সব শেষে মূল্যায়ন হয়। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সফরে বলা চলে যে কিছু প্রতিশ্রুতি এসেছে, প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা এই সরকার কিভাবে দূর করবে সেটি একটি চ্যালেঞ্জ বলা চলে। কিন্তু কথার ফুলঝুরি আসলে দুইজনের কাছ থেকে চলে আসলো। বিষয়টা হচ্ছে আরেকটু শুনতে চাই যে কেন প্রত্যেকবার হচ্ছে, এর আগে বিগত সরকারের সময় আমরা দেখেছি নানান ধরনের বিষয়ে কথাবার্তা হয়, বাণিজ্য সম্প্রসারণ সহ অর্থনৈতিক বিষয়ে, বিনিয়োগ বিষয়ে নানান ধরনের কথাবার্তা হয় আসলে, কিন্তু আসলে এটা বাস্তবায়ন আমরা দেখতে পাই না। চ্যালেঞ্জগুলো কোথায় তৈরি হয়? চ্যালেঞ্জগুলো যদি আপনি বলেন মাঠ পর্যায় থেকে তৈরি হয়, বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলা হয়। আমরা যদি দেখি অন্তর্বর্তী সরকার বা 5 আগস্টের আগে, 2024 সালের 5 আগস্টের আগে এক ধরনের পরিবেশ, 2024-এর 5 আগস্টের পরে আরেক ধরনের পরিবেশ। বিভিন্ন অস্থিরতার কারণে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ যে আসবে, সেই প্রতিশ্রুতিটাও তারা পাচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতিতে আস্থা রাখতে তারা ভয় পাচ্ছে। গত 2 বছর তো দেখলো, আর এই সরকার তো মাত্র 4 মাস হলো। তো আপনি ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে তাকে যে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, সেই কাজেও যদি পুলিশ, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই হবে আপনি যখন বিদেশি বিনিয়োগ আপনি এনশিওর করবেন। তো ওই জায়গাটায় তাদের এখনো কিছুটা আস্থার ঘাটতি আছে, যেই জন্য তারা ওই প্রতিশ্রুতিতেই আটকে আছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি এমওইউ সাইন করতে হবে আপনাকে। আমাদের একটা প্রত্যাশা ছিল, যেহেতু 10 মাস আগে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের সরকার প্রধান যিনি সফর করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ধু বলা চলে, বন্ধুই বলেছেন তিনি। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি শ্রমবাজার নিয়ে 2021 সালে যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির বাস্তবায়ন কিন্তু হয়নি। আবারও ওই 2000 আপনার ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গেলেন, তখনও কিন্তু বলা হয়েছিল এই চুক্তির রিভিউ হবে, সেটি কিন্তু এখনো 25-26-এ এসে আমরা এখনো ওই রিভিউর কথাই শুনছি। আবার আজকেও দেখলাম যে বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে একমত হয়েছে, কিন্তু এই একমত হওয়া পর্যন্তই কিনা। আমি একটু শুনে নেই মাহফুজুর রহমান আপনার কাছ থেকে, যেটি বলছিলাম যে নানান ধরনের চুক্তি হয়ে থাকে প্রত্যেকবার সফরে যে কোনো দেশের সাথে, কিন্তু আসলে আমরা এর বাস্তবায়ন দেখতে পাই না। এটার পিছনে কি কি চ্যালেঞ্জেস রয়েছে বলে আপনি মনে করেন? এর পেছনে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। প্রথম কথা হলো যে সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধানরা যখন বৈঠকে বসেন, তখন তারা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেন, হ্যাঁ, কিন্তু এরপরে যারা কর্মকর্তা পর্যায়ের যারা থাকেন, তাদের দায়িত্ব হলো সেগুলোর ফলো আপ করা, এবং আপনি যত দ্রুত ফলো আপ করতে পারবেন তত আপনি সফল হবেন। সেই কাজটা কিন্তু বাংলাদেশের, আমরা যদি আমাদের সাফল্য নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের দেশকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সফরে কিন্তু আপনি চূড়ান্ত এবং ডিটেইলে কোনো সিদ্ধান্ত কখনো হয় না। এই মালয়েশিয়া ভিজিটের কথাও যদি বলি, যে হ্যাঁ ঠিক আছে, আপনার ওই জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কথা থাকতে হয়, এটা খুবই স্বাভাবিক, ওইগুলোও একটা কুশন, ওই শব্দগুলো। কিন্তু একই সঙ্গে কিছু স্পেসিফিক সিদ্ধান্ত যদি সেখানে নেওয়া হয়, তাহলে দেশ উপকৃত হয়, বা এই আমরা বলতে পারি যে এই সফরটা আপনার সফল হয়েছে। এখানেও কিন্তু আমি দেখেছি যে কতগুলো বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। একেবারে সিদ্ধান্ত না হলেও কিছুটা আন্ডারস্ট্যান্ডিং উভয় পক্ষের মধ্যে হয়েছে, এবং তার মধ্যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার মিয়ানমার এবং পার্টিকুলারলি রোহিঙ্গা ইস্যু, এবং সেইটা বাংলাদেশের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে মালয়েশিয়ার মতো একটা পার্টনার যদি আমরা পাই, মালয়েশিয়ার অ্যাসিস্ট্যান্স যদি আমরা পাই,
অবশ্যই রোহিঙ্গার সমস্যার সমাধানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এইটা একটা। আরও একটা মনে হয়েছে যে বাংলাদেশকে তো একসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের একটা অ্যাম্বিশনও থাকা দরকার। তো এই অ্যাম্বিশনটার কিছুটা প্রতিফলন আমি মালয়েশিয়ার ভিজিটে দেখেছি, কেননা এইখানে আমরা শুধুমাত্র যে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চেয়েছি তা না, বরঞ্চ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ একটা আছে, সেইটারও বাংলাদেশ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তো এইটা কিন্তু একেবারে কাস্টমস ইউনিয়ন না হলেও এটা একটা ফ্রি ট্রেড জোনের মতো হবে। সেখানে আসিয়ানের 10টা দেশ এবং চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, এরকম 5টা দেশ, তার মানে 15টা দেশ ওইটার সদস্য। আপনি যদি ওই 15টা দেশের সঙ্গে আপনার সীমান্ত মানে বাণিজ্য ওপেন করে দিতে চান, তাহলে আপনাকেও ওদের সমান বা ওদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্যাপাসিটি অর্জন করতে হবে। এইটা যথেষ্ট অ্যাম্বিশাস একটা সেই আমি মনে করি সক্ষমতা কি পদক্ষেপ। বাংলাদেশের আছে এখনো? কিন্তু আপনি যখনই ইচ্ছা প্রকাশ করছেন যে আপনি ওখানে সদস্য হতে যাচ্ছেন, তার মানে আপনার এই প্রস্তুতিটা তখন বাধ্যতামূলক, আপনার নিতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সার্ভাইভ। তো সেইটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্বিশাস কিছু জিনিসও এই মালয়েশিয়ার ভিজিটের মধ্যে আমরা দেখেছি, আমরা এটা সাধুবাদ জানাতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে হচ্ছে নাফিসা দৌলা, আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে এই যে আমরা উন্নয়নের কথা বলছি, তারপরে দক্ষ জনশক্তির কথা বলছি, আবার বিভিন্ন বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিকল্পনার কথাও চলে আসছে, আলাপ আলোচনায় চলে আসছে। সেক্ষেত্রে মালয়েশিয়ায় সে দেশটির অভিজ্ঞতা, তারা যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে এতদিন ধরে, এত বছর ধরে গেছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে আসলে কি কি কাজে আসতে পারে বলে আপনার মনে হয়? আপনি যদি দেখেন মালয়েশিয়ার যে অর্থনৈতিক গ্রোথ বা বাণিজ্যিক যে ডাইভার্সিটি, সেই কিন্তু আমরা যতদূর জানি যে মালয়েশিয়া তো দীর্ঘদিন একটি কৃষি প্রধান দেশ ছিল। হ্যাঁ, আপনি মালয়েশিয়া কৃষি প্রধান দেশ, আপনিও কিন্তু কৃষি প্রধান দেশ, কিন্তু আপনার কৃষিতে মনোযোগ নেই, আপনি মনোযোগটা দিয়ে রেখেছেন পোশাকে। আপনি যদি কৃষিতেও মানে পোশাক ডেফিনেটলি আপনার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার সেটা রপ্তানি হচ্ছে। কিন্তু মালয়েশিয়া রিসেন্টলি খুবই শিল্প এবং প্রযুক্তি নির্ভর হয়ে গেছে ইদানিং। হ্যাঁ, আপনি যদি সেটা আপনার দেশে আপনি কেন কৃষিটাকে গুরুত্ব দিচ্ছেন না? খাদ্য আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ, আমি কেন সেটা বাইরে পাঠাতে পারছি না? আমার কেন চিংড়ি যখন আমরা বাইরে পাঠাচ্ছি সেটা নিয়ে কেন অবজেকশন আসছে? কেন সেখানে ক্লেম আসছে যে ওখানে চিংড়ি যখন আমি রপ্তানি করতে যাচ্ছি সেখানে আমি কিছু দ্রব্য দিয়ে সেটার ওজন বাড়াচ্ছি? এই জায়গাগুলোকে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। যদি আমি বলি, আপনি রাজপথে এআই ব্যবহার করছেন ট্রাফিক কন্ট্রোল করার জন্য, মামলা দিচ্ছেন, আবার আপনি বলছেন এআই সঠিক ব্যবহার হচ্ছে না। তো বাংলাদেশেই কেন এআই সঠিক ব্যবহার হবে না? বিশ্বের যদি অন্যান্য দেশের এআই সঠিক ব্যবহার হয়, তার মানে কি আমার ব্যবহারের কোথাও ঘাটতি আছে? সেইভাবে আপনি যদি মালয়েশিয়াকে বা বিশ্বের যে কোনো দেশকে আপনি যদি চান যে হ্যাঁ ওইভাবে আমি ওই টার্গেটটায় পৌঁছাবো, সেই ক্ষেত্রে আপনাকে পরতে পরতে যেখানে গরত আছে সেই গরতে আপনাকে হাত দিতে হবে। আমাদের এখানে দীর্ঘদিন আমরা যদি দেখি, আওয়ামী লীগ সরকারের যদি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেশ কয়েক বছর আগে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমি ট্রাফিক অটো সিগন্যালে আমি চলে যেতে চাই, কিন্তু আমি পারি না, কারণ আমাকে করতে দেয়া হয় না। তার মানে কি একজন অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার অপারগতা প্রকাশ করছে। আমরা কিন্তু 2026 সালে এসেও সেই একই জায়গায় আছি। আমি এআই ট্রাফিক কন্ট্রোল কেন শুধুমাত্র 2টা জায়গায় রাখতে পারবো? চীনের মতন দেশ, মালয়েশিয়ার মতন দেশ, আপনি যদি এত দূরেও যেতে হবে না, আপনি নেপালে যান, আপনি ভুটানে যান, সেখানে যদি এই ব্যবহারগুলো হচ্ছে, আমার দেশে কেন হবে না? জি, যথার্থ বলেছেন। আসলে চীন মালয়েশিয়া দুই দেশের সফরে আসলে অভিজ্ঞতা বিনিময়টা নিশ্চয়ই হবে। সেই অভিজ্ঞতা আমাদের বাংলাদেশের জন্য কি কাজে লাগতে পারে সেই বিষয়ে আসবো, তবে একটি বিরতির পরে ফিরতে চাই আপনাদের দুজনের কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী, এবং আজকে আমরা আলোচনা করছি মালয়েশিয়া সফর ও প্রাপ্তি এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আসলে যেটি বলছিলাম যে প্রথম দিকে বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে একমত হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধান। এখানে আবার আরেকটি প্রসঙ্গ এসেছে যে মালয়েশিয়া অভিবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে। আসলে তো শুধুমাত্র শ্রমবাজার খুলে দেওয়া বা নতুন শ্রমবাজার সৃষ্টি করাই নয়, সেক্ষেত্রে আমরা যে শ্রমিকগুলো পাঠাবো তারা যে খরচে যাচ্ছে অন্যান্য দেশে বা মালয়েশিয়াতেই যদি যেয়ে থাকে, সেক্ষেত্রে তো খরচও একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য। এক্ষেত্রে আসলে কিভাবে মুভমেন্টগুলো হওয়া উচিত ছিল বাংলাদেশের, বা হওয়া উচিত সামনে?
এই বিষয় নিয়ে আমি যখনই কথা বলি নিজেও অনেকটা সন্দিহান থাকি, কারণ হলো 20-30 বছর ধরেই এটা আমরা দেখছি, কিন্তু বাস্তবতা হলো, এবং কথাও বলছি, আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন লেভেলে, কিন্তু বাস্তবতা হলো যে এই অভিবাসন ব্যয় কমেনি, বরঞ্চ ক্রমান্বয়ে এটা বেড়ে যাচ্ছে। তো এইটার পেছনে, এবং আশ্চর্যজনক হলো যে আমাদের প্রতিবেশী দেশগুলোকেও যদি আমরা দেখি, তখন দেখব যে সেখানে অভিবাসন ব্যয় এরকম হয় না, আমাদের ক্ষেত্রেই এটা বেশি। তার মানে ধরে নেওয়া হয় যে এখানে যারা মিডলম্যান থাকেন তারা হয়তো বড় একটা অংশ সাইফোন করে নিয়ে চলে যান। অর্থাৎ সে কি সিন্ডিকেট আবারও? হ্যাঁ, এক অর্থে আপনি বলতে পারেন সিন্ডিকেট, বাট সিন্ডিকেট হোক না হোক, এখানে আপনার মাঝখানে অনেকজন থাকেন, যে কারণে আপনার এই অভিবাসন ব্যয়টা বাড়তে থাকে। এখন আপনি যদি এই মাঝখানের যারা থাকেন তাদেরকে এলিমিনেট করতে চান, সরিয়ে ফেলতে চান, তাহলে হয়তো আবার দেখা যাবে যে বাজারে গিয়ে আপনি টিকতে পারছেন না। অর্থাৎ যারা শ্রম দেন, এটাও তো একটা পণ্য হিসেবে আরেকজন কিনে নেয়। তো তখন দেখা যাবে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে ওদের ইনসেনটিভ কমে যাবে। তখন হয়তো দেখা যাবে তারা অন্য কোনো দেশে চলে যাবে এবং সেখান থেকে তারা শ্রমিক নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কম্পিটিটিভ যে বাজার আছে সেই বাজারে তখন হয়তো আমরা পিছিয়ে যাব। সুতরাং এইটা ঠিক কোন জায়গাটায় সমাধান আছে এটা আমি নিশ্চিত করে আমি নিজেও বলতে পারবো না। আমি তো আপনার শ্রমিক যারা কাজ করেন সেই তারা যখন দূতাবাসে আসেন অথবা তাদের কর্মস্থলে গিয়েও আমি দেখেছি, আমরা সাধারণভাবে যেগুলো শুনি যে তারা যথেষ্ট বৈরিতার সম্মুখীন হন প্রত্যেকটা জায়গায়, এমনকি দূতাবাসে এসেও তারা বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হন। কিন্তু তারপরেও আশ্চর্যজনক হলো যে যখন তাদের সঙ্গে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়, এক পর্যায়েই আমাদের শ্রমিকরাই যখন বলেন যে না আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন আমার কাছে মনে হয় যে আমরা যে সমস্ত কথা নিয়ে আলাপ আলোচনা করি এবং এই বৈরিতার জায়গাগুলো চিহ্নিত করি, সেগুলো আসলে সত্যিকার অর্থে আমরা চিহ্নিত করতে পারছি কিনা। এটা একটা প্রধান ইস্যু। ধন্যবাদ আপনাকে মাহফুজুর রহমান। এ পর্যায়ে নাফিজাউদ্দৌলা, মাহফুজুর রহমান যেটা বললেন যে আসলে চিহ্নিত করতে পারছে কিনা, এটা কিন্তু একটা অন্যতম প্রধান ইস্যু। সেই সাথে আমি একটু শুধু যুক্ত করতে চাই, আপনার মতামত জানতে চাই যে আমরা যখন দেখি যে আমাদের বাংলাদেশ থেকে কোনো শ্রমিক যখন যাচ্ছে মালয়েশিয়াতে কিংবা অন্য কোনো দেশে, মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা খরচ করে তারপরে তারা যায়। হোয়ারাস ইন্ডিয়াতে যখন আমরা দেখি তারা সম্ভবত 1.5-2 লাখের মধ্যেই চলে যেতে পারে। অনেক আকাশ পাতাল পার্থক্যই বলা চলে, তাই না? এই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে কাজ করতে পারে বাংলাদেশ? প্রথম কথা হলো যে আমি চিহ্নিত করতে চাই কিনা। জি, আমি ভালো বলেছেন, চিহ্নিত করতে চাই কিনা। কারণ আপনি G2G আন্ডারে বেশ কয়েকবার কিন্তু মালয়েশিয়ার সাথে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী, আমরা তো আর এখন এই শ্রমিক বা এই ধরনের কোনো কথা বলি, আমাদের যে কর্মী পাঠানোর কথা বারবার চুক্তি হচ্ছে, বারবার সেটা ভেঙে যাচ্ছে। বাংলাদেশ থেকে বলা হচ্ছে 25টি সংস্থার কাছ থেকে তারা কর্মী নেবে। সেই 25টি সংস্থার সাথে কিন্তু মালয়েশিয়ার উচ্চ লেভেলের, আমরা যদি বলি বাংলাদেশ মালয়েশিয়ার, এবং মালয়েশিয়ার যিনি হাই কমিশনার তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ তাদের দেশের মন্ত্রী পর্যায়ে যারা আছেন তারাও এটার সাথে ইনভলভ। আপনি যদি দেখেন 5 আগস্টের পর বিভিন্ন যেই প্রতিবেদন এসেছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রভাবশালী ব্যবসায়ী তারা কিন্তু এই জনশক্তি রপ্তানির সাথে জড়িত, এবং তাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই সিন্ডিকেটের আন্ডারে আছেন। এবং তালিকা যদি হয় যে বাংলাদেশ থেকে একটি তালিকা করে পাঠানো হলো আমি G2G আন্ডারে এই তালিকা সংস্থা এই প্রতিষ্ঠান থেকে আপনারা লোক নেবেন, মালয়েশিয়াও কিন্তু রাজি হয়ে গেল। তারপর দেখা গেল কিন্তু ওই 25টি সংস্থার সাথে এই দেশ এবং ওই দেশ উচ্চ পর্যায়ে তাদের লেনদেন আছে। তাহলে কি আমি সরকার থেকেই আমি আসলে চিহ্নিতই করতে চাই না যে আমি এই সিন্ডিকেট ভাঙতেই চাই না। তো সিন্ডিকেট না ভাঙলে একজন কর্মীকে G2G আন্ডারে যাক বা সে নিজে যাক, তাকে কিন্তু ওই এক্সট্রা টাকাটা গুনতেই হচ্ছে। G2G আন্ডারে আপনি বলে দিচ্ছেন সরকারি ব্যয় এই পরিমাণে হবে, অনলাইনে আপনি টাকা দিবেন, অনলাইনে সার্ভারটা কেন ডাউন থাকে, কেন অন্য সময় ডাউন থাকে না? শ্রমিকের বা কর্মী পাঠানোর যে সার্ভারটা থাকে সেই সার্ভারে কেন ডাউন থাকে? এবং এটা দীর্ঘদিন, এবং আমি যখন এক্সট্রা টাকা দিচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, সেই দালালটা যদি সার্ভার ডাউনের মধ্যে অ্যাক্সেস নিতে পারছে, আমি যখন প্রকৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাচ্ছি আমি আমার টাকাটা দিতে পারছি না, আমি কর্মী পাঠানোর যেই ফিটা আছে সেটা দিতে পারছি না, তার মানে কি আপনি সার্ভারটা কোথাও না কোথাও থেকে ডাউন করে রেখেছেন। সার্ভার ডাউন করার সাথে নিঃসন্দেহে সরকারের
মানে সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ বা সংস্থা তারাও জড়িত আছে। তার মানে হলো আমি 1978 থেকে আমরা মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছি। 2026-এ এসে যেটা মাহফুজ স্যার বলছিলেন যে আমরা সেই একই কথা বলে যাচ্ছি, তার মানে কি আমি এই সমস্যার সমাধান করতেই চাই না। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য নাফিসা দৌলা। কিন্তু এই পর্যায়ে আসলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের উন্নয়ন আমরা কতটুকু করতে পারছি, বা অর্থনৈতিক উন্নয়নের কথা যে আমরা বলছি এবং জনগণের কল্যাণের কথা যে বলছি, সেদিক থেকে আমরা আসলে কতটুকু আগাতে পারলাম? মাহফুজুর রহমান, আপনি কি মনে করেন? মানে এইটা পার্টিকুলারলি আপনি কি ম্যান পাওয়ার বিজনেস রিলেটেড কথা বলছেন? কিছু মিলিয়ে যদি আমরা এই সফরে এখন পর্যন্ত মাত্র 2 দিন হলো, গতকালকে গিয়েছে, আজকে এই 2 দিন মিলিয়ে যদি আমরা ধরতে চাই যে আমরা কতটুকু তাহলে উন্নয়ন করতে পারলাম, বা যেটাকে আমরা প্রাপ্তি বলছি, কি পেলাম আসলে মালয়েশিয়া থেকে? শুধুমাত্র আমি পরের প্রসঙ্গে চীনে যাব। না, ঠিক আছে। তো মালয়েশিয়ার ব্যাপারে আমি কিছুটা তো বলেছি যে আমরা কি কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, তার মধ্যে কোন কোন বিষয়ের আলাপ আলোচনা আমাদের কাছে বা আমার কাছে পার্টিকুলারলি মনে হয়েছে যে খুবই ইউজফুল, সেই বিষয়গুলো নিয়ে তো আলাপ আলোচনা হয়েছে। একই সঙ্গে এই যদি আপনি জনশক্তি রপ্তানির কথা ধরেন, এইটা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেইখানে আমি মনে করি ভবিষ্যতে যদি আমরা এই আলাপ আলোচনার মধ্যে আরও কিছু সহযোগিতার অংশ সম্প্রসারিত করতে পারি, তাহলে হয়তোবা যে কথা এখন হচ্ছে যে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা একটু লাগাম টেনে ধরতে পারবো। এবং এখানে সরকারের একটা আপনার যদি উদ্যোগ থাকে, পজিটিভ উদ্যোগ, সেটা অনেক ক্ষেত্রে আপনার অনেক সময় সাফল্য এনে দেয়। হ্যাঁ, আবার যেটা উনি ইঙ্গিত করেছেন যে সরকারের মধ্যে যদি ওই সোর্সের মধ্যে যদি ভূত থাকে, তখন হয়তো সেগুলো অতটা সহজে তখন আমরা সাফল্যটা দেখতে পাই না। আমারও কিছু ধরেন ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যেগুলো খুব একটা ভালো না, আমি সব কিছু শেয়ার করতে চাই না, বাট সাধারণভাবে আমরা দেখেছি যে এমনকি দূতাবাস থেকে বা যে দেশে আছি সেই দেশ থেকে যখন কর্মী নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ আসে, এবং সেই অনুরোধ যখন ঢাকায় পাঠানো হয়, যেহেতু আমরা দূতাবাস আমরা এটা সরকারের কাছে পাঠাই, তার মানে এটা বোয়েসেলের কাছে যাওয়া উচিত। কিন্তু দেখা যায় যে বোয়েসেলেই তখন কোনো এক সময় হয়তো যারা কর্মী নেবেন তাদেরকে উৎসাহিত করে তারা যেন বাইরে থেকে নেন, কেননা এখানে আমলাতান্ত্রিক জটিলতা থাকে। এবং আরও একটা কথা হলো যে এখানে তো অনেক লোক ইনভলভ। আপনার ধরেন একেবারে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তে যে লোকটা রিক্রুট করবে একজন কর্মীকে, একজন শ্রমিককে, সেটা যে এজেন্সিরই হোক, সেটা গভর্নমেন্টই রিক্রুট করুক অথবা কোনো প্রাইভেট এজেন্সি রিক্রুট করুক, ওই রিক্রুটিংয়ের কাজটা একটা লোকই করে, বা একটা মানে এক ধরনের লোকরাই করে। আপনার তার কাছেই যেতে হবে। হ্যাঁ, অন্য কারো কাছে মানে ওই পেশাটা কয়েকটা লোকই ওই পেশাটা প্র্যাকটিস করে, অনুশীলন করে, সুতরাং আপনার তার কাছেই যেতে হবে। এবং সে তাকে বলে দিতে হবে যে আমি টাঙ্গাইল থেকে লোক চাই, সিরাজগঞ্জ থেকে চাই, অথবা নোয়াখালী থেকে চাই, বলে দিতে হবে তখন। এবং 200 লোক চাই, 200 লোক সে এনে দিবে, 300 লোক চাই, 300। অর্থাৎ মাঠ পর্যায়ের যে লোকটা কাজ করে সেই লোকের উপরে দেখা যায় আমরা অনেকেই উপরের দিকের অনেকেই নির্ভরশীল হয়ে পড়ি, যে কারণে এই যে আপনার অভিবাসন ব্যয়টাও বেড়ে যায়, এবং একই সঙ্গে সরকার কোনো পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত দেখা যায় যে এইটার বেনিফিটটা জনগণ পায় না। জি, একদম পরিষ্কার আপনার বক্তব্য। নাফিসা দৌলা, আপনার কাছে এই পর্যায়ে একটু শুনতে চাই যে এত কিছুর পরে তাহলে কি আমরা মালয়েশিয়াকে আমরা বৈশ্বিক পরাশক্তির একটি অংশ বলতে পারবো কিনা এখন এই পর্যায়ে এসে? সেটা কিছুটা আরো বহুদূর পথ চলতে হবে। আচ্ছা, সেটা কি একটু ব্যাখ্যা করে শুনতে চাই। মানে আপনি যদি দেখেন ইতোমধ্যেই ভারত 140 কোটি দেশ, বিশাল বাজার। ভারত প্রশান্ত মহাসাগরে তার খুব ভালো প্র্যাকটিস। পাশে চীন আছে, তার পাশে আসলে আরেকটি পরাশক্তি গড়তে আরো সময় লাগবে। কারণ এখন এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া দেখি, বেশ আপনি জাপান, মানে অনেকগুলো দেশ আছে কিন্তু অনেক ধরনের প্র্যাকটিস আছে। তার মধ্যে মালয়েশিয়াকে পরাশক্তি হিসেবে নিঃসন্দেহে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন বাংলাদেশও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার যদি আমি সমুদ্রপথটাকে বিবেচনা করি, মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশের গুরুত্ব আরেকটু বেশি। একদম বে অফ বেঙ্গলের মাঝখানে আছেন, যার জন্য কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পারি। নিঃসন্দেহে সেই জায়গায় আমি বলবো মালয়েশিয়ার আরেকটু পথ চলতে হবে পরাশক্তি হিসেবে তৈরি করতে। নিঃসন্দেহে তার একটি বাজার আছে, তার বেশ
অনেকখানি এগিয়ে গেছে প্রযুক্তির ব্যবহার, যদি আমরা বলি তার ওখানে আইন শৃঙ্খলা, সুশাসন ব্যবস্থা সবকিছু তো এগিয়ে গেছে, কিন্তু তারপরেও তার ওখানেও কিন্তু সিন্ডিকেট বা আমি যেটা বলছিলাম যে সেই দেশের তৎকালীন হাই কমিশনারই আমাদের বলেছেন যে তাদের মন্ত্রীরাও ইনভলভ আছে, দুর্নীতি আছে। তো নিঃসন্দেহে তাকে পরাশক্তি হিসেবে কাউন্ট করতে হলে আমার আর একটু সময় লাগবে। জি ধন্যবাদ। একই প্রশ্নই মাহফুজুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই যে যেটি নাফিসাদউল্লাহ বলছিলেন যে আমাদের সেই আমরা যদি বৈশ্বিক পরাশক্তির হিসাবটাই করতে চাই তাহলে হয়তো আমরা মালয়েশিয়া থেকে আমরা হয়তো একটু এগিয়ে আছি, এবং যেসব সিন্ডিকেটের কথা বলছেন সেসব তো সে দেশেও অবস্থান করছে। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন যে মালয়েশিয়াকে আমরা এখনো বৈশ্বিক পরাশক্তির একটি অংশ বলতে পারবো কি পারবো না, বা কেন? না, মালয়েশিয়া আপনার আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ সদস্য, এবং আসিয়ান কিন্তু এই যে এশিয়াতে, সমগ্র এশিয়ার যে দেশগুলোর যে উত্থান হয়েছে তার পেছনে আসিয়ানের একটা বড় ভূমিকা আছে। তো সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের কনটেক্সটে মালয়েশিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি বা আমাদের একটা পার্টনার, এবং আপনার বাংলাদেশ যদি ভবিষ্যতে আসিয়ানের কাছাকাছি হতে চায় তাহলে মালয়েশিয়ার সহযোগিতা আমাদের প্রয়োজন পড়বে। মালয়েশিয়া আপনার মুসলিম মেজরিটি কান্ট্রি, ওআইসির একটা গুরুত্বপূর্ণ মেম্বার। মালয়েশিয়া এর আগে আপনার নন অ্যালাইন মুভমেন্টের একটা সামিটও হোস্ট করেছে, যেটা বাংলাদেশের করার কথা ছিল, বাংলাদেশ পারেনি, শেষ মুহূর্তে সেটা মালয়েশিয়া হোস্ট করেছে। মাহাথির মোহাম্মদ যতদিন ছিলেন তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড একজন আপনার সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে কনসিডার্ড হতেন। সেই হিসেবে আমি মনে করি অনেকগুলো ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের রোল মডেলও হতে পারে, যে আপনি একটা মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে একই সঙ্গে অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আপনার এখানে আছে তাদেরকে নিয়ে একসঙ্গে কিভাবে এগুতে পারেন, আপনার অর্থনীতির ক্ষেত্রে কিভাবে আপনি বিশ্ব বাণিজ্য সংস্থার যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোকে এক্সপ্লয়েট করে কিভাবে আপনার রপ্তানি বাড়াতে পারেন, সেটাও আপনার মালয়েশিয়া একটা এক্সাম্পল হতে পারে। তো আমি মনে করি মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনুস যখন গিয়েছিলেন এই 10 মাস আগে, তখন ওনার হোস্ট অফিসার ছিলেন কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি তখন বলেছিলেন যে এই ভিজিটটা আমাদেরকে দেখতে হবে স্ট্র্যাটেজিক কনটেক্সটেও। তার মানে হলো যে ভূ রাজনীতির কনটেক্সটেও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয় সেইটা অবশ্যই বাংলাদেশের জন্য আমি মনে করি এক স্টেপ সামনে এগুনোর একটা পথ। জি ধন্যবাদ। এরপর আমরা চীন সফর নিয়েও একটু কথা বলতে চাই, সেটার গুরুত্ব এবং সেখান থেকে আমরা কি কি পেতে পারি এসব নিয়েও কথা বলতে চাই। তবে একটি বিরতির পরে ফিরে আসবো। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা আলোচনা করছি মালয়েশিয়া সফর ও প্রাপ্তি এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই পর্যায়ে চীনে যে সফর হতে যাচ্ছে সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই, এবং সেখান থেকে আমরা কি কি পেতে পারি সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আমরা যখন বিশ্বের পরাশক্তিগুলোর কথা বলি তখন কিন্তু আমেরিকা, চীন, ইন্ডিয়া এদের কথাই চলে আসে। তো সেই ক্ষেত্রে চীন তো অন্যতম একটি পরাশক্তির অংশ। বাংলাদেশ আসলে কিভাবে মুভমেন্ট গুলো বাংলাদেশের কেমন হতে পারে সেখানে? বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রধানত অর্থনৈতিক, কারণ আপনারা জানেন ধরেন শেষ 15 বছর 20 বছর ধরেই চীন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সহায়তা করে আসছে, এবং চীন ছাড়া এখন অ্যাকচুয়ালি বিশ্বে অন্য কোনো দেশ এইভাবে আর্থিক সহায়তা কাউকে দেয় না। চীন আপনার ল্যাটিন আমেরিকান দেশগুলোকে, আফ্রিকার দেশগুলোকে পাইকারি হারে এরকম আর্থিকভাবে সহায়তা করে আসছে। সো বাংলাদেশও এটার বেনিফিশিয়ারি। আমরা এরকম 15-20 বছর ধরে আমরা বিভিন্নভাবে চীনের সহায়তা পাই, আর্থিক সহায়তা এবং প্রকল্প সহায়তা এগুলো পেয়ে আসছি। তো এখন যেহেতু নতুন সরকারের কাছে তো প্রধান চ্যালেঞ্জ হলো, আগে যে একটা উন্নয়নের ন্যারেটিভ ছিল যে বাংলাদেশে প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে, তো সেইটাকে দৃশ্যমান করা এবং একই সঙ্গে অর্থনীতির গতিটাকে প্রবাহিত রাখা আর কি। তো সেইটার জন্য অবশ্যই আপনার অর্থের প্রয়োজন, এবং সেইখানে চীন ছাড়া আর তো কোনো বিকল্প নাই। আপনি আর কোনো সোর্স নাই যেখান থেকে আপনাকে এই পরিমাণ আপনি আর্থিক সহায়তা পেতে পারেন। সুতরাং চীনের কাছে আপনাকে যেতেই হতো।
আর চীনের দিক থেকেও একটা আগ্রহ ছিল, কেননা অনেকগুলি প্রকল্প বাংলাদেশে এখন চীনা প্রকল্প চলমান। তো চলমান যেহেতু আছে, সুতরাং চীনের দিক থেকে একটা নিশ্চয়তার প্রয়োজন ছিল যে এই নতুন সরকার এসেও সেগুলো চলমান রাখবে। অনেকগুলো পাইপলাইনে আছে যেগুলোর অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু হয়তো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় নাই। চীন হয়তো চাইবে যে সেগুলোর যাতে চুক্তি আমরা স্বাক্ষর করি এবং সেগুলি যাতে চলমান হয়, কেননা একটা প্রকল্পের আপনার হোমওয়ার্কেও অনেক সময় লাগে, অনেক সময় 3 বছর 5 বছর 6 বছরও লেগে যায়। তো 6 বছর কাজ করার পর যদি সেটা আপনার চূড়ান্ত রূপ না নেয়, হ্যাঁ, তখন তো এই পুরো পরিশ্রমটা আপনার পণ্ডশ্রম হয়ে যায়। তো সেটা কেউই চায় না। বাংলাদেশের দিক থেকেও আপনার অনেকগুলি প্রকল্প তৈরি হয়ে আছে, যেই সমস্ত প্রকল্প মানে উন্নয়ন প্রকল্প যেগুলো গ্রহণ করা হলে আমরা মনে করি যে বাংলাদেশের আগের যে জিডিপির গ্রোথ ছিল ওই একই রেটে একটা জিডিপি গ্রোথ হবে। তো সেইটার জন্য আপনার অর্থায়ন প্রয়োজন হয়। যেমন ধরেন আপনার যদি কোথাও কোনো মাটি ভরাটের প্রয়োজন পড়ে, এটা খুব সহজ, আপনি মাটি এক জায়গা থেকে কেটে মাটি আরেক জায়গায় ভরাট করে দিবেন। তো এইখানে আপনার কোনো ফরেন এইড অথবা বাইরের আর্থিক সহায়তা না পেলেও চলে, অর্থাৎ এখানে কোনো বৈদেশিক মুদ্রার কোনো কম্পোনেন্ট নাই। কিন্তু যদি মাটি ভরাট করার পর তারপর এটা মেটালিক করতে চান অথবা পিচ ঢালা রাস্তা করতে চান, তখন আপনার দেখা যায় যে ওই আপনার পাথর আনতে গেলেও দেশের বাইরে থেকে আনতে হয় এবং সেটা আপনার ডলারে আনতে হয়। অনেক সময় সিমেন্টও দেখা যায় আপনার বাইরে থেকে আনতে গেলে, বা এই যে রড সিমেন্ট অনেক জিনিসই আছে যেগুলো আপনার বাইরে থেকে আনতে হয় মানেই হলো আপনাকে তখন বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হয়। সো তখন যদি ওই প্রজেক্টে আপনি যদি বাইরের সহায়তা না পান, আর্থিক সহায়তা না পান, তাহলে সেটা একেবারে বাংলাদেশের পকেট থেকে যায়। সেই জন্য এই ধরনের প্রকল্পের জন্য আমাদের আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে এবং এই প্রয়োজনের জন্য অবশ্যই চীনে সফরটা খুবই জরুরি ছিল। জি, ধন্যবাদ। এই পর্যায়ে কিন্তু যেহেতু আপনার আমি একটুখানি বলিনি, যেহেতু আপনার ভূ রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে এর মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা সকলে, সেই কারণে অনেকে এই চীনে যাওয়ার সঙ্গে এই ভূ রাজনীতিটাকে মিলিয়ে ফেলে। এখন স্বাভাবিক, কিছু না কিছু তো ভূ রাজনীতির অংশ এখানে আসবেই, কিন্তু প্রধানত এটা আপনার এই আর্থিক সহায়তা এবং আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে, এবং এই সরকারকে তো নতুন করে আরও অনেক উন্নয়ন পরিকল্পনা নিতে হবে, সেগুলো যাতে সহজভাবে নিতে পারে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিতে পারে, এই সফরের প্রধান লক্ষ্য আমার ধারণা সেটুকুই। জি, একদম পরিষ্কার বক্তব্য আপনার মাহফুজুর রহমান। নাফিসাতুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি মাহফুজুর রহমান বলছিলেন যে বাংলাদেশে কিন্তু অনেক চীনা প্রকল্প চলমান রয়েছে এবং হোমওয়ার্ক করতেও কিন্তু প্রত্যেকটি দেশেরই বেশ সময় লাগে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আসলে বাংলাদেশের অবস্থান কি শক্তিশালী করবে এই চীন বাংলাদেশের সম্পর্ক? আপনার কি মনে হয়? নিঃসন্দেহে আপনি চীনের যে সফর, বিশেষ করে বাংলাদেশের সরকার প্রধানের চীন সফর, সেটি নিয়ে কিন্তু পশ্চিমা বিশ্বের আগ্রহ খুব বেশি। আপনি দেখেছেন যে বিগত সময় আমরা যদি দেখি 2024-এর 5 আগস্টের আগেও যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু সফর হয়েছে, ফ্রান্স থেকে বেশ কিছু সফর হয়েছে, অস্ট্রেলিয়া থেকে সফর হয়েছে। তাদের সবারই কিন্তু কনসার্ন ছিল যে বাংলাদেশ কোনোভাবে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে কিনা। তারা চীনের যেই ঋণ ফাঁদ আছে সেগুলো নিয়ে বাংলাদেশকে কিছুটা সতর্ক করতে চাচ্ছিল, কিছুটা শঙ্কা প্রকাশ করছিল। যেটা আমি বলছিলাম যে বে অফ বেঙ্গলের কোলে বাংলাদেশ। তো নিঃসন্দেহে সবার যখনই পরাশক্তিগুলো পাওয়ার প্র্যাকটিস করতে চায়, তাদের কিন্তু এই সমুদ্রের এই জায়গাটুকু খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে। সেই জায়গা থেকেই কিন্তু তাদের ওই কনসার্ন, পশ্চিমা বিশ্বরা কনসার্ন দেখিয়ে আসে। তো যখনই বাংলাদেশের কোনো সরকার প্রধান চীন সফরে যায়, ওই জায়গাটায় কিন্তু বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা অন্যান্য দেশের পক্ষ থেকে নানা ধরনের মুভমেন্ট হয়, আমরা দেখতে পাই। পররাষ্ট্র মন্ত্রণালয় হয়, আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগের দিন শনিবার সরকারি ছুটির দিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস ব্রিফিং করা হচ্ছিল প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে। সেই দিন কিন্তু আমরা একে একে যদি দেখেন, আপনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে, ব্রিটেনের হাই কমিশনার এসেছেন, জাপানের রাষ্ট্রদূত এসেছেন, এবং সবাই কিন্তু কোয়াডের মেম্বার, আইপিএস, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যদি আমরা জোট করি আইপিএস এর কোয়াড যেটি আছে তাদের মেম্বার। এবং অন্যদিকে চীন সফরে যখন প্রধানমন্ত্রী যাচ্ছিলেন, সেই একই ব্রিফিংয়ে কিন্তু পররাষ্ট্র সচিব আমাদের জানিয়েছেন যে চীনের 4টি আইপিএস এর এগেনস্টে চীনের একটি গ্লোবাল ইনিশিয়েটিভ আছে, 4টি মানে ধাপ আছে, জিডিআই, জিএসআই,
এই ধরনের মানে গ্লোবাল ইনিশিয়েটিভ এই চারটির ক্ষেত্রে বাংলাদেশ কোনো একটিতে যুক্ত হতে পারে সেই ধরনের একটি আভাসও আমাদের দিয়েছে। যতটুকু জানি জিডিআইতে বাংলাদেশের একটি আগ্রহের জায়গা আছে, যেহেতু এটি পুরোটাই উন্নয়ন কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে কিন্তু কনসার্ন আছেই। বাংলাদেশ যখনই বাংলাদেশের সরকার প্রধানরা চীন সফরে যায়, তো নিঃসন্দেহে এই সফর ঘিরে শুধু পশ্চিমারা না, বাংলাদেশও তাকিয়ে আছে। আপনি জানেন যে বাংলাদেশ এবার যদি আমরা অর্থ বছরের বাজেট দেখি 9,38,000 কোটি টাকার একটি বাজেট দিয়েছে। বাজেটে কিন্তু একটি বড় অংশ আছে হলো বিদেশি ঋণ নির্ভর। তো আপনি যেটি বলছিলেন মাহফুজ স্যার, যে আপনি বিদেশের ঋণ কিন্তু আপনি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কাছ থেকে যদি আনতে চান তাহলে অনেক ধরনের শর্ত দিতে হয়, মানে নিশ্চিত করতে হয়, শর্ত পূরণ করতে হয়। সেই ক্ষেত্রে চীন যখন বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে থাকে, সেটি নিঃসন্দেহে ঋণের এগেনস্টেই দিয়ে থাকে। তো সেটি বাংলাদেশ আমরা যদি দেখি, আপনি যদি বলে থাকেন যে 3rd টার্মিনাল জাপানের সহযোগিতায়, মেট্রো রেল জাপানের সহযোগিতায়, তিনি কিন্তু থার্ড পার্টি হিসেবে চীনকে ওই কাজটি দিয়ে দিচ্ছেন। তার মানে কি কোনো না কোনোভাবে চীনের উপর আপনি কিছুটা হলেও নির্ভরশীল উন্নয়ন অবকাঠামোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেই চলতে হবে। হ্যাঁ, এবং এই টানাপোড়েন আমরা যদি দেখি, জোট নির্ভর টানাপোড়েন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে টানাপোড়েন, সবকিছু মিলিয়ে কি ঝাঁপিয়ে সামনে এই প্রধানমন্ত্রীর যে চীন সফর, সেটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। একই সাথে আর্থিক সহায়তা এবং আপনি কোন প্ল্যাটফর্মে কোনভাবে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলছেন, সেটিও কিন্তু এই সরকারের জন্য, নতুন বিএনপি সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষাই বলা চলে। জি, ধন্যবাদ নাফিসাতুল্লাহ, আপনার বক্তব্যের জন্য পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন আপনি। এই পর্যায়ে মাহফুজুর রহমান, আমরা মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আর মনে হয় 2-3 মিনিট পাবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার বিষয়টা যে চলে আসছে, এবং এটি কি আপনি এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিভাবে বিবেচনা করবেন? নীতি বা কৌশলের একটি অংশ হিসেবে, নাকি বাংলাদেশের একান্ত প্রয়োজনের অংশ হিসেবে? একান্ত প্রয়োজন। বাংলাদেশে সার্ভাইভ করতে হলে ভারসাম্য ছাড়া কোনো বিকল্প নাই। আর আমরা যেভাবেই ব্যাখ্যা করি বা অন্যরা যেভাবেই দেখুক, আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, একেবারে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা ভারসাম্যের কূটনীতি রক্ষা করে চলেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ছিল না, উল্টো পাকিস্তানের পক্ষে ছিল। তো এখানে তখন আমরা সোভিয়েত ব্লকের কিছুটা সহায়তা পেয়েছি। কিন্তু যে মুহূর্তে বাংলাদেশ দেখলো যে আমাদের রিকনস্ট্রাকশন এবং উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে, তখন কিন্তু সোভিয়েত ব্লকে থাকা অবস্থাতেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথমে খাদ্য সাহায্য এবং পরে অন্যান্য আর্থিক সাহায্য নেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তখন অনেকের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ মনে হয় ব্লক পরিবর্তন করে ফেলেছে। কিন্তু দেখেন, পরে যখন আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে আমরা শ্রমিক রপ্তানি করতে পারি এবং এতে আমাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে, আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হলো এবং সেখানে আমরা কিন্তু লোক পাঠানো শুরু করলাম। একইভাবে যখন দেখলাম যে এই আপনার দক্ষিণ পূর্ব এশিয়াতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, কোরিয়াতে, এই সমস্ত জায়গাতেও আপনার শ্রমিক পাঠানোর সুযোগ আছে, তখন আমরা কিন্তু তাই করেছি। ভারতের সঙ্গেও আমাদের সুসম্পর্ক ছিল। এমনকি দেখেন যে যখন আমাদের মনে হয়েছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা না করলে বা একে অপরকে আমরা যদি স্বীকৃতি না দেই, তাহলে আমরা ওই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স তার সদস্য হতে পারবো না, এবং তখন বিরাট একটা অংশ মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে না। আমরা কিন্তু সেই স্বার্থে তখন পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। সুতরাং বাংলাদেশ সবসময়ই, আপনি যদি দেখেন, গড়পড়তা একটা ভারসাম্যের রাজনীতি করে গেছে। এক এক সময় মনে হয় যে ঝোঁক একদিকে, কোনো সময় মনে হয় ঝোঁক অন্যদিকে, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখেন তখন দেখবেন যে আমাদের পররাষ্ট্রনীতি সবসময় বাংলাদেশের জাতীয় স্বার্থ দেখেই করেছে। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য মাহফুজুর রহমান, এবং নাফিসাতুল্লাহ, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যায় এ ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।